বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। পুরোদমে চলছে ইসরায়েল ইরান যুদ্ধ। এবার ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি বংশধরেরা। এরই মধ্যে প্রায় 5 থেকে 7 লক্ষ দেশ ছেড়ে পালিয়ে গেছে। মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করায় বড় ধরনের সংঘাত থেকে পিছু হটেছে ইসরায়েল। এদিকে সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, এক মুহূর্তের জন্য আর থেমে থাকা যাবে না। অন্যদিকে মার্কিন ভেটোর পর মাহমুদ আব্বাসের প্রতিক্রিয়া, আমরা আমেরিকার সাথে সম্পূর্ণ সম্পর্কপূর্ণ বিবেচনা করব। সর্বশেষ জানাবো, শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে হামাস। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরা। বিভিন্ন জরিপে উঠে আসছে বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চায় না। হামলা করলে তেল আবিবকে সময় মতো মোক্ষম জবাব দিতে তেহরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না, এমন আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝেই। এর মধ্যে ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও। তবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা কি আপাতত কমেছে বলে মনে করা হচ্ছে? ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ইসরায়েল। ইসরায়েল ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহানে নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। তবে বদলা নিতে ইরানের মাটিতে এক রক্ষা যুদ্ধবাজ বেজন্মার নেতানিয়াহুর আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি অনেক ইসরায়েলি। তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করেছেন খোদ ইসরায়েলিরাই। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা আঘাতের বিপক্ষে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না তেহরান, এমনটাই মনে করছেন অনেকে। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এর মধ্যেই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক। গাজায় সামরিক আগ্রাসনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের আইআরজিসির শীর্ষ 2 কমান্ডার সহ অন্তত 7 জন কর্মকর্তা নিহত হন। রক্তক্ষয়ী ওই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তেহরান। প্রায় 2 সপ্তাহ পর গত 13 এপ্রিল ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের আইআরজিসি। 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরই অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেন। হামলার 2 দিন পর অর্থাৎ 15 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে এক্সে সাবেক টুইটারে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার লক্ষ্যে বিমানবন্দরের ভেতরে অপেক্ষা করছেন হাজার হাজার ইসরায়েলি। অবশ্য গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযানের পরই ইসরায়েলিরা দলে দলে দেশ ত্যাগ শুরু করেন। ইসরায়েলি অভিবাসন বিভাগের বরাতে গত 7ই ডিসেম্বর মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলা হয়, 7ই অক্টোবর থেকে গত ডিসেম্বর পর্যন্ত অন্তত 5 লাখ ইসরায়েলি দেশ ছেড়েছেন। এদিকে একেবারেই উল্টো চিত্র ইরানে। নেতানিয়াহু বাহিনীর হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ইরানিরা। এর আগে ইসরায়েলের রাইসি প্রশাসনের আঘাত হানার পর রাস্তায় নেমে নেচে গিয়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ইরানিরা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকদিন পর শুক্রবার 19 এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্য নিজেদের শক্তির প্রদর্শনের খেলায় মেতে উঠলেও তেহরান তেল আবিব সাময়িক নীরবতা প্রদর্শন করেছে। প্রশ্ন উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা আপাতত শেষ হলো
নাকি দুপক্ষই সময় নিচ্ছে পরবর্তী চাল চালার জন্য? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে সীমিত প্রতিশোধ নিয়ে থেমে গেলেও একে অন্যের সঙ্গে দীর্ঘমেয়াদী খেলার কৌশল বেছে নিচ্ছে কিনা ইরান ইসরায়েল, এমন শঙ্কা থেকেই যায়। এছাড়া গেল কয়েকদিন ধরে ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েলের হামলার যে সম্ভাব্য আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে বিশ্লেষকরা বলেছেন, দেশটির সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্রীয় সম্পাদনা পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এতে কোন রকম আঘাত এলে তেহরান যে সহ্য করবে না, এই হুঁশিয়ারি আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর এমন কিছু হলে একদিকে ইরান সমর্থিত সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘবদ্ধভাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামবে। অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে তার মিত্ররাও ঝাঁপিয়ে পড়তে পারে। এতে গোটা মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে ইসরায়েল যদি একগুঁয়েমি করে, ইরানে বড়সড় আক্রমণ চালিয়ে বসে, তাতে নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করার বড় ধরনের সংঘাত থেকে পিছু হটেছে ইসরায়েল। ইরান ও ইসরায়েল বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্তে থেকে সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান সমালোচনা সত্ত্বেও শনিবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইসরায়েলের জন্য নতুন করে সামরিক সহায়তার অনুমোদন করেছে। ইরান তার নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিশোধ গ্রহণের কথা খারিজ করে দিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই চিরশত্রু দেশের মধ্যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা এই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। সেখানে বিস্ফোরণের পর গাজায় ইসরায়েলি হামলা জোরদার করা হয়েছে এবং পশ্চিম তীরেও সংঘর্ষ বেড়ে গেছে। আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সহ মিসাইলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দেশটির জন্য নতুন করে $1300 কোটি সামরিক সহায়তা অনুমোদন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সহায়তা বিলটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে লিখেছেন, এটি ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন এবং যা পশ্চিমা সভ্যতাকে রক্ষার শামিল। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। ইরান এক সপ্তাহ আগে ইসরায়েল ভূখণ্ডে এই প্রথম চালানো সরাসরি হামলায় 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করার পর ইসরায়েল হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছিল তারা ইরানে পাল্টা আঘাত হানবে। ইরানের পক্ষ থেকে বলা হয়, গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেট ভবনে বিমান হামলার প্রতিশোধ গ্রহণে তারা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সেখানে হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের 7 সদস্য নিহত হয়। কনসুলেট ভবনে ওই হামলা ইসরায়েল জড়িত রয়েছে এমন অভিযোগ করা হয় ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে ইসরায়েলকে শুক্রবার ইরানের হামলার প্রতিশোধ নিতে দেখা যায়। ইসরায়েলের পাল্টা হামলার পরপরই ইরানি মিডিয়া মধ্যপ্রদেশে ইস্পাহানে বিস্ফোরণের খবর দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এনবিসি নিউজকে বলেছেন, গতরাতে যা ঘটেছে তা কোনো হামলা নয়। তিনি বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট। এই ধরনের কোয়াডকপ্টার আমাদের দেশের শিশুরা খেলনা হিসেবে ব্যবহার করে থাকে। তিনি আরো বলেন, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোনো দুঃসাহসী পদক্ষেপ গ্রহণ করা না হয়, ততক্ষণ আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাবো না। এএফপির সাথে কথা বলা মার্কিন কংগ্রেসের সিনিয়র পর্যায়ের এক সূত্র জানায়, ইরানের বিরুদ্ধে এটি কোনো প্রতিশোধমূলক হামলা ছিল কিনা সে ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্য কোনো মন্তব্য করেননি। সূত্র এএফপি ও বাসস। সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে এগিয়ে যাচ্ছে। এবার সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে দেশটি। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা। জানা গেছে, সুপার লার্জ অতি বৃহদাকার ক্রুজ মিসাইল ওয়ারহেড এবং পশ্চিম উপকূলীয় এলাকায় একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে প্রকাশিত ছবিগুলিতে একটি রানওয়েতে লঞ্চার ট্র্যাক থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে দেখা যায়। কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন হোয়াসাল 1-3 কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য সুপার লার্জ ওয়ারহেডের শক্তি পরীক্ষা করেছে। কৌশলগত ক্রুজ মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া একই দিনে উত্তর কোরিয়া কোরীয় সাগরের পশ্চিমে POLG 1-2 নামের নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে 2 ফেব্রুয়ারি একই ধরনের একটি
একটি পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, তবে তখন কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করেনি। এটি ইঙ্গিত দেয় যে দেশটি সম্ভবত কয়েক সপ্তাহ ধরে একই সিস্টেমের পরীক্ষা করার মাধ্যমে তাদের প্রযুক্তিগত অগ্রগতি দেখছিল। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, এক মুহূর্তের জন্য আর থামা যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনেই তুলে ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছা শক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা আজ দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনা সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী, বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, কয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে কয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তা মুখ্য বিষয় নয়, যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির ওপর জোর দিচ্ছে। মুখ্য বিষয় হলো ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ এ কারণে ক্ষুদ্র হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সুষ্ঠু চিন্তা ও পরিকল্পনার প্রভাব লক্ষণীয় বলে উল্লেখ করেন তিনি বলেন, নানা ঘটনাতেই ব্যয় ও অর্জনের বিষয়টি থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনার মাধ্যমে খরচ কমাতে পারা এবং সাফল্যর পাল্লাকে ভারী করতে সক্ষম হওয়া। সশস্ত্র বাহিনী সাম্প্রতিক ঘটনাগুলোতে এর প্রমাণ দিয়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনি শত্রুদের মোকাবেলা করার জন্য উদ্ভাবন এবং নব প্রযুক্তি ব্যবহারের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এক্ষেত্রে এক মুহূর্তের জন্য থামা যাবে না, কারণ থেমে যাওয়া মানে পেছনে যাওয়া। কাজেই অস্ত্র, কৌশল ও পদ্ধতি এবং শত্রুদের প্রক্রিয়াগুলো চেনা জানার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি ব্যবহারকে অবশ্যই কর্মসূচিতে রাখতে হবে। এদিকে ওই বৈঠকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বিগত ফার্সি 1402 সালে এবং নতুন ফার্সি বছরের প্রথম সপ্তাহে বড় বড় ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন। এর মধ্যে তিনি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল আকসা অভিযান এবং ইরানিদের সত্য প্রতিশ্রুতি অভিযানের কথা তুলে ধরেন। তিনি সশস্ত্র বাহিনীর সর্বশেষ প্রস্তুতি ও সক্ষমতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদনও সর্বোচ্চ নেতার সামনে পেশ করেছেন। মার্কিন ভেটোর পর মাহমুদ আব্বাসের প্রতিক্রিয়া, আমরা আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করব। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেওয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে মার্কিন সরকার এই ভেটো দিয়েছে। শুক্রবার ওয়াশিংটন ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার একটি খসড়া প্রস্তাব আটকে দেয়, কিন্তু ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার জন্য 193 সদস্যর জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভেটোকে অন্যায়, অনৈতিক এবং অন্যায্য বলে নিন্দা করেন। তিনি ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিন জনগণের অধিকার, ইতিহাস, ভূমি এবং পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন। তিনি আরো বলেন, যদিও বিশ্ব আন্তর্জাতিক আইনের প্রয়োগে একমত এবং ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করছে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে তার গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে অস্বীকার করে দখলদারিত্বকে সমর্থন করে চলেছে। ইসরায়েল যে ফিলিস্তিন তহবিল চুরি করছে সে বিষয়ে নীরব থাকার জন্য ফিলিস্তিনি নেতা ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেন। এদিকে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত 14 ফিলিস্তিন শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি। গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠনটি পশ্চিম তীরে সর্বস্তরের লোকজনকে রাস্তায় নেমে আসার এবং তুল কালাম শহরে মারাত্মক হামলার প্রতিশোধের জন্য ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা তুলকারামের মহান শহীদদের জন্য শোক প্রকাশ করছি, যারা দৃঢ়তার সাথে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করেছিল। আমরা নিশ্চিত করছি যে এই অপরাধযোগ্য দখলদার নেতানিয়াহু সরকারের জন্য নিরাপত্তা আনবে না
চূড়ান্ত বিজয় এবং আমাদের অধিকৃত ভূমির পূর্ণাঙ্গ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের জনগণের প্রতিরোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অব্যাহত থাকবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা পশ্চিম তীরে আমাদের জনগণকে রোববার ঢাকা সাধারণ ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানাই এবং সমস্ত চত্বর ও ভবনকে এমন জায়গায় পরিণত করতে হবে যেখানে দখলদার ইসরায়েলের ওপরে প্রবল ক্রোধ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা স্বাধীনতাকামী যোদ্ধাদেরও তাদের রাইফেলগুলো দখলদার বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী অপরাধীদের দিকে তাক করার আহ্বান জানাই। এর আগে তুরকালামের গভর্নর মোস্তফা তাকাক্তা নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট এবং রোববার শোক দিবস পালনের ডাক দেন। নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের হাতে অন্তত 14 জন ফিলিস্তিন শহীদ হয়েছেন, যার মধ্যে 10 জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন।